সাদা শাল গায়ে সাদা ঘোমটা দিয়ে মুখ ঢাকা একটি শিপিং কন্টেইনারের উপরে দাঁড়িয়ে বিক্ষোভে অংশ নেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের স্ত্রী বুশরা বিবি। ইমরান খানের হাজার হাজার সমর্থককে পতাকা নেড়ে তার মুক্তির দাবিতে স্লোগান দিতে দেখা যায় এই বিক্ষোভ পর্যন্তই। এরপর আর দেখাই মিলছে না সদ্য কারাগার থেকে জামিনে মুক্ত বুশরাকে। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি বলছে, গত ২৪ নভেম্বর পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ পিটিআই এর নেতাকর্মীদের চূড়ান্ত বিক্ষোভ দেখানোর আহ্বান জানান কারাবন্দী ইমরান খান। নির্দেশনা অনুযায়ী পুলিশি বাধা উপেক্ষা করে ৩ দিন ব্যাপী বিক্ষোভ করেন পিটিআই কর্মীরা। তবে শেষ পর্যন্ত ওই কর্মসূচি স্থগিতের ঘোষণা দেন দলের নেতারা। আর এই বিক্ষোভেই প্রথমবার রাজনৈতিক কর্মসূচিতে জনসম্মুখে আসেন ইমরান খানের স্ত্রী বুশরা বিবি। সাবেক এই প্রধানমন্ত্রীর সঙ্গে বিভিন্ন মামলার আসামি তিনি। দীর্ঘদিন কারারুদ্ধ থাকার পর সম্প্রতি জামিনে মুক্ত হন বুশরা। বুশরা বিবি মঙ্গলবার বিকেলের বিক্ষোভে বলেছিলেন, আমার সন্তান ও ভাইরা, আপনাদের আমার পাশে দাঁড়াতে হবে। এই বক্তব্য দিতে গিয়ে তিনি কেঁদে ফেলেন। হাজার সমর্থকের ভিড়ে কানে তালা দেওয়া গর্জনে বুশরা বিবির কণ্ঠস্বর সেভাবে স্পষ্ট শোনা যাচ্ছিল না। ইমরান পত্নী আরও বলেন, আপনারা যদি পাশে নাও থাকেন তবুও আমি দৃঢ় থাকব। এটা শুধু আমার স্বামীর ব্যাপার নয়, এটা আমাদের দেশ আর দেশের নেতৃত্বের ব্যাপার। অনেকেই মনে করছেন এটি ছিল পাকিস্তানের রাজনীতিতে বুশরা বিবির আনুষ্ঠানিক আত্মপ্রকাশ। কিন্তু বুধবার সকালে সূর্য ওঠার পর দেখা গেল বুশরা বিবি এবং হাজার হাজার বিক্ষোভকারী যারা ইমরান খানের মুক্তির দাবিতে দেশটির বিভিন্ন প্রান্ত থেকে ইসলামাবাদে জড়ো হয়েছিলেন তাদের কেউ নেই। তথাকথিত চূড়ান্ত পদযাত্রায় কি ঘটেছে এবং বুশরা বিবির সাথে ঠিক কি হয়েছে তা এখনও স্পষ্ট নয়। বিক্ষোভ নিয়ে পিটিআই আনুষ্ঠানিক বক্তব্য দেয় শুক্রবার। এতে দাবি করা হয়, সম্প্রতি ইসলামাবাদের বিক্ষোভে ১২ জন নিহত হয়েছে। ৩ দিনে প্রায় ১,০০০ আন্দোলনকারীকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছে পুলিশ। যদিও ইমরান খানের দল পিটিআই দাবি করেছে এই সংখ্যা ৪,০০০-এর বেশি। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি বলছে, মঙ্গলবার রাতের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে, যেখানে বুশরা বিবিকে গাড়ি বদল করে ঘটনাস্থল ছেড়ে যেতে দেখা গেছে। যদিও বিবিসি ওই দৃশ্য যাচাই করতে পারেনি। তবে বুশরা চলে যাওয়ার পর তারা যে গাড়িতে ছিলেন অজ্ঞাত ব্যক্তিরা সেটিতে আগুন ধরিয়ে দিয়েছে। জানা গেছে, বুশরা বিবি প্রথমে রাস্তা ছাড়তে না চাইলেও দলীয় নেতাদের চাপে তিনি চলে যেতে বাধ্য হয়েছেন। সিরিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর আলেপ্পোতে ঢুকে বেশিরভাগ এলাকা দখলে নিয়েছে সশস্ত্র বিদ্রোহীরা। সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস SOHR বলছে, আলেপ্পোর বিভিন্ন এলাকা সিরিয়ার সেনাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার পর বিমান হামলা চালিয়েছে রাশিয়া। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি বলছে, এর মধ্য দিয়ে ২০১৬ সালের পর এই প্রথম সিরিয়ায় বিমান হামলা চালালো রাশিয়া। ২০১৬ সালে সেনাবাহিনী কর্তৃক জোরপূর্বক বিতাড়িত হওয়ার পর এই প্রথম প্রেসিডেন্ট বাশার আল আসাদের বাহিনীর বিরুদ্ধে যুদ্ধরত বিদ্রোহীরা আলেপ্পো শহরে ঢুকতে পারল। সিরিয়ার সেনাবাহিনী বলছে, প্রাথমিকভাবে সেনাদের সেখান থেকে সরিয়ে নেওয়া হয়েছে। পাল্টা হামলা চালানো হবে। এর অংশ হিসেবেই রুশ বিমান হামলা। এতে করে ১৬ বেসামরিক নাগরিক নিহত হয়েছে। SOHR দাবি করেছে, লড়াইয়ে ৩ শতাধিক নিহত হয়েছে। সিরিয়ায় বিদ্রোহী ও সরকারপন্থী বাহিনীর মধ্যে বছরের পর বছর ধরে চলা সবচেয়ে ভয়াবহ লড়াই এটি। বুধবার থেকে বিরোধী বাহিনী ৫০টির বেশি শহর ও গ্রামের নিয়ন্ত্রণ নিয়েছে। এদিকে সরকারি বাহিনী বলছে, বুধবার HTS ও মিত্র দলগুলোর দ্বারা শুরু করা আক্রমণের পর তারা আলেপ্পো ও ইদলিব প্রদেশের বেশ কয়েকটি শহরে অবস্থান পুনরুদ্ধার করেছে। ২০১১ সালে সিরিয়া সরকার গণতন্ত্রপন্থী বিক্ষোভ দমন করার পর যে গৃহযুদ্ধ শুরু হয়েছিল তাতে প্রায় ৫ লাখের বেশি মানুষ নিহত হয়। সিরিয়ার ইদলিব অঞ্চল বিদ্রোহীদের শক্ত ঘাঁটি বলে মনে করা হয়। এখানে প্রায় ৪০ লাখের বেশি লোক বাস করে, যাদের মধ্যে অনেকেই সংঘাতের সময় বাস্তুচ্যুত হয়েছে।
যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন FBI এর প্রধান হচ্ছেন সাবেক জাতীয় নিরাপত্তা কর্মকর্তা কাশ প্যাটেল। নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্রিস্টোফার ওয়েকে সরিয়ে তাকে এ পদে বসানোর ইঙ্গিত দিয়েছেন। আজ রোববার এক প্রতিবেদনে এসব তথ্য দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। প্রতিবেদন বলছে, মার্কিন নির্বাচনে ট্রাম্পের জয়ের খবর আসতে শুরু করার পর থেকেই বারবার আলোচনায় উঠে আসেন কাশ প্যাটেল। ভারতীয় বংশোদ্ভূত 44 বছর বয়সী কাশ প্যাটেলের জন্ম নিউ ইয়র্কে। তার পরিবার পূর্ব আফ্রিকা থেকে কানাডার পথে গিয়েছিল আমেরিকায়। সেই থেকেই প্যাটেল পরিবারের বসবাস আমেরিকায়। ট্রাম্পের প্রথম মেয়াদে জাতীয় গোয়েন্দা বিভাগের পরিচালক এবং প্রতিরক্ষা সচিব উভয়কেই পরামর্শ দিয়েছিলেন প্যাটেল। এর আগে এফবিআইকে গোয়েন্দা তথ্য সংগ্রহের ভূমিকা থেকে সরিয়ে দেওয়ার এবং ট্রাম্পের এজেন্ডাকে সমর্থন করতে অস্বীকার করা যে কোনো কর্মচারীর পদগুলোকে শুদ্ধ করার আহ্বান জানিয়েছিলেন তিনি। নির্বাচনে জয়ী হওয়ার পরপরই ট্রাম্পের বহু সহযোগী এফবিআইয়ের সম্ভাব্য প্রধান হিসেবে কাশ প্যাটেলের নাম আলোচনায় আনেন। এককালে মার্কিন প্রেসিডেন্টের উপদেষ্টার পদে ছিলেন তিনি। 2019 সালে আমেরিকার হাউস ইন্টেলিজেন্স কমিটি থেকে কাশ প্যাটেল দেশের ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল স্টাফের অংশ ছিলেন। প্রতিরক্ষা ও নিরাপত্তা সংক্রান্ত নানান ইস্যুতে কাশ প্যাটেলের পরামর্শে মুগ্ধ হন ট্রাম্প। ভারী বৃষ্টিতে সৃষ্ট বন্যায় থাইল্যান্ড ও মালয়েশিয়ায় অন্তত 12 জনের মৃত্যু হয়েছে। গত কয়েকদিনের বন্যায় থাইল্যান্ডের দক্ষিণাঞ্চল ও মালয়েশিয়ার উত্তরাঞ্চলে ক্ষতিগ্রস্ত হয়েছে বহু মানুষ। পানির স্তর বেড়ে যাওয়ায় লাখো মানুষকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। থাইল্যান্ডে বন্যায় প্রায় 5,34,000 পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত এলাকায় 200টি অস্থায়ী আশ্রয় কেন্দ্রে হাজার হাজার মানুষ আশ্রয় নিয়েছে। বন্যায় আটকে পড়া লোকজনকে উদ্ধারে জরুরি পরিষেবার সদস্যদের মোতায়েন করা হয়েছে। উদ্ধারের পর লোকজনকে আশ্রয় কেন্দ্রে নেওয়া হয়। থাইল্যান্ডের আবহাওয়া বিভাগ জানিয়েছে, দক্ষিণ থাইল্যান্ডের বেশ কয়েকটি এলাকায় রোববারও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এরই মধ্যে বন্যা হয়েছে এসব এলাকাতে সতর্কতা জারি করা হয়েছে। দেশটির 6টি প্রদেশে দুর্যোগ পরিস্থিতি ঘোষণা করা হয়েছে। থাইল্যান্ডের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বন্যায় 2,40,000-এরও বেশি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। বিভিন্ন স্থান থেকে লোকজনকে উদ্ধারে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। বিভিন্ন ভিডিওতে পানিতে ডুবে যাওয়া ঘরবাড়ি ও গাড়ি দেখা গেছে। পাশাপাশি লোকজনকে কোমর সমান পানি ভেঙে নিরাপদ আশ্রয়ের খোঁজে এগিয়ে যেতে দেখা গেছে কয়েকটি ভিডিওতে। গত সপ্তাহের মাঝামাঝি শুরু হওয়া বন্যায় থাইল্যান্ডের সীমান্তবর্তী মালয়েশিয়ার কেলান্তন রাজ্য সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। বন্যা কবলিতদের মধ্যে 63%কে এ প্রদেশটি থেকে উদ্ধার করা হয়েছে। মালয়েশিয়ার বন্যায় বিভিন্ন রাজ্যে প্রায় 1,39,000 মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। এর আগে 2014 সালেও মালয়েশিয়ায় ব্যাপক বন্যা হয়েছিল, কিন্তু এবারের বন্যায় বাস্তুচ্যুতের সংখ্যা ওই সময়ের চেয়ে বেশি। বিকাশমান অর্থনীতির জোট ব্রিক্সের সদস্য দেশগুলো নতুন মুদ্রা আনতে চাইলে তাদের ওপর 100% শুল্ক আরোপ করা হবে বলে জানিয়েছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় শনিবার তিনি নিজস্ব সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এ তথ্য জানান। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এক পোস্টে ট্রাম্প লেখেন, একটি নতুন ব্রিক্স মুদ্রা তৈরি করা হবে না বা শক্তিশালী মার্কিন ডলারের জায়গায় অন্য কোনো মুদ্রাকে সমর্থন করা হবে না। এমন প্রতিশ্রুতি আমাদের প্রয়োজন, না হলে তারা 100% শুল্কের মুখোমুখি হবে। বিস্ময়কর মার্কিন অর্থনীতিতে তাদের ব্যবসার আশা বন্ধ করা উচিত। প্রতিষ্ঠা লগ্ন থেকেই ব্রিক্সের প্রধান লক্ষ্যগুলোর একটি ছিল ডলারের বিকল্প একটি মুদ্রা ব্যবস্থা তৈরি করা। বর্তমানে যে কোনো আন্তঃরাষ্ট্রীয় বিনিয়োগ ও ঋণের ক্ষেত্রে মুদ্রা হিসেবে মার্কিন ডলার ব্যবহার করা হয়। বিশ্বব্যাংক নিয়ন্ত্রিত বৈশ্বিক আর্থিক ব্যবস্থার মূল মুদ্রাও মার্কিন ডলার। এ কারণে যুক্তরাষ্ট্র ও তার পশ্চিমা মিত্রদের যে কোনো দেশকে আর্থিক নিষেধাজ্ঞা দেওয়া অনেক সহজ হয়ে যায়। এসব নিষেধাজ্ঞায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশগুলোর মধ্যে রয়েছে রাশিয়া, ইরান ও চীন। ব্রিক্সের প্রতিষ্ঠাতা ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও সাউথ আফ্রিকা। এবছরের সম্মেলনে প্রথমবারের মতো নতুন সদস্য দেশ হিসেবে অংশ নেয় ইরান, সৌদি আরব, মিশর, সংযুক্ত আরব আমিরাত ও ইথিওপিয়া। এর আগে গত সপ্তাহে ট্রুথ সোশ্যালে ট্রাম্প জানান, ক্ষমতা নিয়েই তিনি মেক্সিকো, কানাডার পণ্যের ওপর 25% কর আরোপ করতে চান। সেই সঙ্গে চীন থেকে আমদানি হওয়া পণ্যের অতিরিক্ত 10% কর আরোপ করা হবে বলে জানান নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট।